হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি এবং তার ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমরা জানবো যে বায়োকেমিক শব্দের অর্থটি কী। দেখো, বায়ো কথার অর্থ জীব বা প্রাণী এবং কেমিক কথার অর্থ হলো ফ্লুইড অর্থাৎ তরল পদার্থ। এক কথায় বায়োকেমিকটাকে আমরা বায়োকেমিস্ট্রি বলতে পারি। অর্থাৎ বায়োকেমিস্ট্রির উপর বেস করে যে চিকিৎসা বিজ্ঞান গড়ে উঠেছে তাকে আমরা এক কথায় বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান বলতে পারি। তাহলে এই বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের স্রষ্টাকে কে উৎপত্তি করলো, কে তৈরি করলেন বা সৃষ্টি করলেন এই বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান? প্রথমে হ্যানিম্যান তিনি যখন বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন প্রুভিং করছিলেন মানুষের উপর, তখন তিনি বিভিন্ন ধরনের সল্ট এবং সিলিকা, পটাশ বা পটাশিয়াম এগুলো তিনি মানুষের উপরও প্রুভিং করতে লাগলেন। এবং তিনি দেখলেন যে মানুষের শরীরে এই বিভিন্ন খনিজ লবণেরও কিন্তু একটি গুরুত্ব রয়েছে। এবং তিনি এই যে ধারণা বিভিন্ন ধরনের লবণের গুরুত্ব মানুষের শরীরে, এটি একটি জার্মানি পত্রিকায় প্রকাশ করলেন, যার নাম ছিল স্ট্যাপস আর্কাইভ নামে একটি পত্রিকায় তিনি সেটি প্রকাশ করলেন। সালটা সম্ভবত সালটা ছিল 1832 সালে তিনি এই কথাটি প্রকাশ করলেন। পরবর্তীকালে জার্মানির আর একজন খুব দক্ষ এবং সুনামধন্য বিজ্ঞানী শুসলার, তিনি হ্যানিম্যানের এই কনসেপ্টটাকে নিলেন। কনসেপ্টটা নেওয়ার পরে তিনি আরও এর গভীরে প্রবেশ করলেন এবং তিনি রিসার্চ করতে লাগলেন। এবং রিসার্চ করার পরে তিনি তার যে রিসার্চের ফলাফল বা চিন্তা ভাবনা, সেটি 1873 খ্রিস্টাব্দে একটি জার্মানি পত্রিকাতে প্রকাশ করলেন। এবং তিনি বললেন যে শুধু পটাশ বা সিলিকা নয়, আরও অনেক ধরনের লবণ আছে যে লবণগুলো আমাদের শরীরে খুবই প্রয়োজনীয়, যেগুলো রক্তের মধ্যে এবং লসিকার মধ্যে এবং টিস্যুর মধ্যে খুঁজে পাওয়া যায়। যেমন আমরা চুলের মধ্যে, দাঁতের মধ্যে, হাড়ের মধ্যে, শরীরের বিভিন্ন অর্গ্যানের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন লবণের অবস্থান আমরা দেখতে পাই। এবং সেই লবণের যদি ঘাটতি দেখা দেয় বা প্রয়োজনের থেকে যদি তার মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কিন্তু সেই সিস্টেম, সেই অর্গানটি এবং সেই টিস্যুটি তার কার্যকারিতা হারিয়ে ফেলে এবং আমরা বিভিন্নভাবে রোগাগ্রস্ত হয়ে পড়ি। পরবর্তীকালে এই শুসলারের যে জার্মানি পত্রিকায় প্রকাশিত যে কনসেপ্ট বা যে ধারণা, সেটি ইংলিশে ট্রান্সলেট করেন। তার নাম ছিল হেরিং। যিনি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন তার নাম কি ছিল? তার নাম ছিল হেরিং। 1873 খ্রিস্টাব্দে এবং তার একটু পরে। এবং তার নাম ছিল মেডিকেল ইনভেস্টিগেটর। মেডিকেল ইনভেস্টিগেটর নামক একটি পত্রিকায় 1873 খ্রিস্টাব্দে শুসলারের যে বায়োকেমিক ধারণা, বায়োকেমিক মেডিসিন সম্পর্কে বা বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে, তার ধারণাটিকে জার্মান থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়। এবং তার কিছু পরে হেরিং, যিনি হোমিওপ্যাথিক
চিকিৎসা বিজ্ঞানের জগতে একজন মহান ব্যক্তিত্ব কনস্ট্যান্টাইন হেরিং, তিনি এই বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানটিকে 12 টিস্যু রিমেডি নামে নামকরণ করে এবং তখন থেকে কিন্তু বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানটিকে আমরা শুসলার্স 12 টিস্যু রিমেডি হিসেবেও আমরা জেনে থাকি এবং বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানটিকেও টিস্যু রিমেডি বলে আমরা জেনে থাকি। এখন আমরা দেখব যে আমাদের যে অর্গ্যানগুলো রয়েছে, আমাদের শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন অর্গ্যান রয়েছে এবং তাদের বিভিন্ন কাজও আমরা দেখতে পাই। তাহলে আমরা দেখে নেব যে আমাদের শরীরের মধ্যে কোন অর্গ্যানের মধ্যে কোন কোন সল্ট রয়েছে। আমরা জানি যে আমাদের টোটাল যে শরীর, সেই শরীরটাকে নার্ভ পরিচালনা করে। অর্থাৎ যদি আমাদের কোনো অঙ্গে নার্ভগুলো অকেজ হয়ে পড়ে তাহলে কিন্তু সেই অঙ্গ বা প্রত্যঙ্গটাকে কিন্তু আমরা নড়াচড়া করতে পারবো না, আমরা মুভ করতে পারবো না যদি আমাদের নার্ভ অচল হয়ে পড়ে। নার্ভ একটি সেল, নার্ভ সেলের মধ্যে আমরা যে সল্টগুলো দেখতে পাই সেগুলো হলো ম্যাগনেসিয়া ফসফরিকা, কালি ফসফরিকা, ন্যাট্রাম ফসফরিকা এবং ফেরাম ফসফরিকা বা ফসফরিকাম, ফসফরিকাও বলতে পারো তুমি, ফসফরিকামও তুমি বলতে পারো। আমি যে সল্টের নামগুলো বলছি, এই সল্ট অর্থাৎ 12টি সল্ট সম্পর্কে আমি পরে পৃথক পৃথক ভিডিও বানাবো, সেহেতু তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। ইন ডিটেলস সেই সল্টগুলো কোথায় কাজ করে, কেমনভাবে কাজ করে, তার ডোজ কি হতে পারে, তার রোগী চিত্র কেমন, এগুলো আমি পর ধাপে ধাপে আলোচনা করব। আর সেগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই লাইক করতে হবে। মাসেল সেলস, মাসেলস মানে কি? পেশি। আমরা আমাদের যে হাত পাগুলো সংকোচন হচ্ছে, আমরা যে হাঁটছি, মুভ করছি, এগুলো কিন্তু সমস্ত কিছু পেশির মাধ্যমে হচ্ছে। পেশির মধ্যে কালিমিউর নামে যে সল্টটি রয়েছে, সেই সল্টটি কিন্তু পেশির ক্ষেত্রে বা মাসেলের ক্ষেত্রে খুবই কাজ করে। সেহেতু কালিমিউরটাকে কিন্তু আমরা প্যারালাইসিসের ক্ষেত্রেও লাগাতে পারি, তবে সেক্ষেত্রে রোগীর চরিত্রের সঙ্গে মিলতে হবে, তারপরে আমরা কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে পারব। এগুলো আমি পরপর ধাপে ধাপে তোমাদেরকে শিখিয়ে যাব। এরপর পরে আসছে যে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে আছে সাইলেশিয়া মেডিসিন, যেটি তোমার বালি বা মাটি থেকে তৈরি হয়, কাদা থেকে তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? সিলিকা বা সাইলেশিয়া নাম দিয়ে থাকি। কানেকটিভ টিস্যুর মধ্যে সাইলেশিয়া নামক সল্টটি রয়েছে এবং এলাস্টিক টিস্যু বলতে সেই সমস্ত টিস্যুগুলো যেগুলো কিনা সংকোচন এবং প্রসারণ হতে পারে, যেমন ব্লাড ভেসেল কিন্তু সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। যদি ব্লাড ভেসেল অর্থাৎ যে নালী পথ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা শিরা বলি এবং ধমনীও বলে থাকি, সেটা যদি আয়তনে বড় হয়ে যায় তখন কি হয় না, শিরা বা ধমনীগুলো কিন্তু খুব মোটা মোটা হয়ে যায় এবং খুব সহজে চোখে পড়ে। সেটাকে আমরা বলে থাকি ভেরিকোজ ভেইন। ঠিক আছে, ভেরিকোজ ভেইন বলে থাকি। তো এলাস্টিক টিস্যুর উপরে ক্যালকেরিয়া ফ্লোরিকা নামক একটি সল্ট, সেটি কিন্তু খুব ভালো কাজ করে। এবং এলাস্টিক টিস্যু বলতে শুধুমাত্র আমরা ব্লাড ভেসেলকে বোঝাচ্ছি না, আরও অনেক অর্গান আছে, যেমন হার্টের মধ্যেও কিন্তু এলাস্টিক টিস্যু রয়েছে, কারণ হার্ট সংকোচন হয় এবং প্রসারণ হয়। যেমন মেয়েদের ইউটেরাস অর্থাৎ যেখানে বাচ্চা
জন্মায় অর্থাৎ বাচ্চা থাকে সেটিও কিন্তু ইলাস্টিক টিস্যু দিয়ে গঠিত। এরপরে আছে বোন সেল। হাড়ের উপরে তিনটি বায়োকেমিক সল্ট খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হাড়ের উপরে কাজ করে হাড়ের যে কোনো ধরনের সমস্যার জন্য। ক্যালকেরিয়া ফ্লোরিকা, ক্যালকেরিয়া ফসফরিকা এবং ম্যাগফস অর্থাৎ ম্যাগনেসিয়া ফসফরিকা। কার্টিলেজ অ্যান্ড মিউকাস সেল। কার্টিলেজ মানে কি? দুটি হাড়ের মাঝে যে জয়েন্ট আছে সেই জয়েন্ট একটি শক্ত সাদা রঙের একটি পদার্থ থাকে এবং ওটি খুব তৈলাক্ত পদার্থ, তৈলাক্ত ধরনের হয়ে থাকে এবং সেই কার্টিলেজ দুটি হাড়ের মাঝখানে থাকার কারণে দুটি হাড় একে অপরের কে স্পর্শ করতে পারে না, অর্থাৎ তাদের দুজনের মধ্যে কিন্তু ঘর্ষণ হয় না। যখন এই কার্টিলেজগুলো ক্ষয়ে যায় তখন কিন্তু হাড়ের মধ্যে অর্থাৎ জয়েন্টে দুটো হাড়ের মধ্যে ঘর্ষণ লাগে, যার কারণে হাড়গুলো ক্ষয়ে যায় ওই জয়েন্টের জায়গায়। তো আমরা জানলাম যে কি কি বায়োকেমিক সল্ট রয়েছে এবং তারা আমাদের শরীরে কোথায় কোথায় কাজ করে। পরবর্তী ভিডিওগুলোতে আমি পরপর বায়োকেমিক সল্ট 1 থেকে 12 পর্যন্ত আলোচনা করব এবং তার ডোজ কি আছে, রিপিটেশন কখন করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন সল্ট আমরা প্রয়োগ করব সেগুলো কিন্তু পরের ভিডিওতে আমরা জানব। তো আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেব। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।